মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে প্রকাশ্যে মোস্তফা খামেনি, নেই কোনো অসুস্থতার চিহ্ন, নতুন ভিডিও ঘিরে তোলপাড়। বড় হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি, মিশরের যোগ দেওয়ার গুঞ্জন, মধ্যপ্রাচ্যের আরও দেশকে আওতায় আনার লক্ষ্য এরদোয়ানের, জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এককভাবে ইরানে বড় হামলার পরিকল্পনা ইসরায়েলের, চলছে পুরোদমে প্রস্তুতি, যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ মার্কিন জেনারেল জ্যান কেইনের। মিথ্যা প্রমাণিত হলো ট্রাম্পের দাবি, তীব্র অস্ত্র সংকটের মুখে যুক্তরাষ্ট্র, উৎপাদন বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কাছে উপপ্রতিরক্ষা মন্ত্রীর চিঠি। মৃত তৃণমূল কর্মীর বাড়ির পথে মমতা ব্যানার্জির গাড়িবহরে হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। শনিবার টেলিগ্রামে তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ঘিরে রয়েছেন মোস্তফা খামেনিকে। এ সময় আশেপাশের লোকজনের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কখন বা কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের নিউজ। মোস্তফা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিরা কারা সে বিষয়েও কিছু জানানো হয়নি। ফলে প্রকাশিত ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার সহ বহু সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। গত মার্চের শুরুর দিকে তাকে এই পদে নির্বাচিত করা হয়। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোস্তফা খামেনির প্রকাশ্য উপস্থিতি নিয়ে বরাবরই ছিল কৌতূহল। এর মধ্যেই সামনে এলো তার এই ভিডিও। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, এমনটাই জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের লক্ষ্য এই প্রতিরক্ষা উদ্যোগকে শুধু ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের আরও দেশকে এর আওতায় আনা। তিনি বলেন, চুক্তির মূল নীতি হল ৩ দেশের কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে ৩ দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি ব্যবস্থা, এর কোনো সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই। ফিদান বলেন, আমাদের প্রেসিডেন্টের লক্ষ্য হলো এই উদ্যোগ যেন শুধু ৩ দেশের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, প্রয়োজন হলে এই ছাতার নিচে অঞ্চলের সব দেশকে আনার সুযোগ তৈরি করা। তিনি আরও জানান, মিশরও পরবর্তী ধাপে এই প্রতিরক্ষা চুক্তির অংশ হতে পারে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। যখন ইরান যুদ্ধ থেকে কূটনৈতিকভাবে বেরিয়ে আসতে চাইছে ওয়াশিংটন, ঠিক তখন উল্টো পথে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা বহাল রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। চ্যানেল 13 জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ শেষ হলে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তেল আবিব যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই ইরানের ওপর হামলা চালানোর বিকল্প পথ খোলা রেখেছে। চ্যানেলটির দাবি, এমন সময় IDF সম্ভাব্য হামলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি কূটনৈতিক প্রস্থান পথ খুঁজছে। এর আগে CNN জানিয়েছিল, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি যুক্তি দেন, সংঘাত আরও বাড়লে নতুন ঝুঁকি তৈরি হতে পারে এবং শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লক্ষ্য অর্জন করা কঠিন হবে।
জানা গেছে কেইন, সিআইএ পরিচালক র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এমন সামরিক পদক্ষেপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি 21 দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দিতে বলেন যাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো যায়। ফেইনবার্গ বলেন, বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রমের গতি নাটকীয়ভাবে বাড়াতে হবে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই খবর উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया पुलिस का सामने। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হালি শহরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির গাড়িতে ইট পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। রোববার এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। মমতার দাবি, গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট পাথরের আঘাতে তার মাথা ফেটে যেত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত। তৃণমূলের সাবেক এক কাউন্সিলর পুলিশ হেফাজতে মারা যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছিল। সেখানে যাওয়ার সময় মমতার গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা কাদা ছোড়েন এবং জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন বলে অভিযোগ। পরে সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, পুলিশকে সামনে রেখে বাহিরে থেকে আসা কিছু ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন। জানালা বন্ধ না থাকলে ইট পাথরের আঘাতে তিনি আহত হতেন, এমনকি নিহত হতে পারতেন বলেও দাবি করেছেন তিনি। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতারা। এদিকে মমতার গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই, এমনই কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আক্রামিনিয়ার দাবি, হরমুজকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বাস্তবতা এখন অপরিবর্তনীয়। শনিবার তেহরানে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় হরমুজ প্রণালীতে চালু হওয়া নতুন নিয়মের কথা তুলে ধরেন এই ইরানি জেনারেল। তার ভাষ্য, এসব ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রামিনিয়া বলেন, হরমুজ প্রণালীতে তৈরি হওয়া নতুন বাস্তবতাকে উপেক্ষা করলে আগ্রাসী পক্ষকে আগের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর যথেষ্ট প্রেরণা ও দৃঢ় সংকল্প রয়েছে বলেও দাবি করেন তিনি। শুধু হুঁশিয়ারি নয়, প্রয়োজনে দেশের প্রতিরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা রক্ষায় জীবন উৎসর্গ করতেও ইরানের সামরিক সদস্যরা প্রস্তুত, এমন বক্তব্যও দিয়েছেন আক্রামিনিয়া। তার দাবি, উচ্চ মনোবল নিয়ে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে অবস্থান করছেন এবং প্রতিপক্ষের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কার্যকর অভিযান পরিচালনা করছেন। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে আগের নিয়ম আর কার্যকর নেই। এখন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নতুন শর্ত ও ব্যবস্থাকে হিসাবের মধ্যে রেখেই অন্য দেশগুলোকে চলতে হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল, সার্ভিস ফি কিংবা নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ নেওয়ার ব্যবস্থা নিয়ে অবস্থান নিয়েছে ইরান। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল এখন শুধু সামরিক বা কূটনৈতিক নয়, অর্থনৈতিক চাপেরও নতুন মাত্রা তৈরি করতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।
সৌদি আরবের জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সৌদি কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে, তবে এটি বিদ্রোহীদের হামলা কিনা তা জানায়নি। রোববার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোন দিয়ে জিজানের শোধনাগারটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার দাবি, ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবেই এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাজ প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে সৌদি আরব। ইয়েমেনি সামরিক বাহিনীর মতে, সৌদির এসব উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আরামকোর স্থাপনাটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে জিজানে আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ হামলা বা আগুন লাগার কারণ জানায়নি। চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট, বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল, স্থগিত করা হয়েছে বিভিন্ন সমুদ্রভিত্তিক প্রকল্পের কাজ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার সাংহাইয়ের 2টি প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে প্রায় 1400টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। পাশের ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেরও বাতিল করা হয়েছে 270টি ফ্লাইট। জাপানের ওকিনাওয়া এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে আনার পর টাইফুন ডলফিন রোববার গভীর রাত অথবা সোমবারের প্রথম দিকে জেজিয়াং কিংবা ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে ওকিনাওয়ায় এখন পর্যন্ত 7 জন সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শতবর্ষী একজন বৃদ্ধ। ঝড়ো বাতাসে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার প্রায় 5290টি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। টাইফুনের প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলেও শুরু হয়েছে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস। বন্ধ রাখা হয়েছে কয়েক ডজন ফেরি চলাচল, বাতিল করা হয়েছে 180টিরও বেশি ফ্লাইট। এদিকে ঝড়ের তীব্রতা বিবেচনায় রোববার সকালে টাইফুন ডলফিন নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য ও পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার বিকেল পর্যন্ত সাংহাই ছাড়াও ফুজিয়ান, আনহুই ও জিয়াংশু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।